আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছ? দেখো, জি স্যার। ধরলাম যে এম কেজি ভরের একটা বস্তু নিচ্ছি, তার তাপমাত্রা গলনাঙ্কে স্থির রাখছি। স্থির রেখে তাকে কঠিন থেকে কি বানাইছি? তরলে। তরলে। কঠোর, জি। হ্যাঁ, কঠোর থেকে তরলে বানাতে তাকে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করতে হচ্ছে। তাহলে ওই বস্তুটার আপেক্ষিক সূত্র তাপ, ওই বস্তুটা গলনের আপেক্ষিক সূত্র তাপ, গলনের আপেক্ষিক সূত্র তাপ বলতে আমরা সংক্ষেপে বুঝলাম এলএফ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট মানে হলো সুপ্ত তাপ, আর ফিউশন মানে কি? গলন। তো গলনের আপেক্ষিক সূত্র তাপ এল সমান হবে কি? কিউ বাই এম, তাই না? দেখো, কারণ আমরা ঐকিক যদি করি, এম কেজির জন্য তাপ প্রয়োজন কত? কিউ। অতএব 1 কেজির জন্য প্রয়োজন কি? কম। কম হলে কি হবে? ভাগ। আর 1 কেজির জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা কি বলি? গলনের গলনের আপেক্ষিক সূত্র তাপ, তাই না? আর সেটাকে আমরা প্রকাশ করি এল এফ দ্বারা। এই জন্য আমরা কি লিখছি? এল এফ সমান কিউ বাই এম। এখন কিউ মানে তাপ, তাপের পরিমাণ, তাপের একক আমরা জানি জুল, আর ভরের একক আমরা জানি কি? কেজি। কেজি। তাহলে আপেক্ষিক তাপের একক দাঁড়ালো কি? জুল পার কেজি। কেজি। এই দেবপ্রিয় লিখছো? দেবপ্রিয় কি আছো? আছে না নাই? স্যার। আচ্ছা, আর আমাদের আরেকটা মান আমরা জানলাম, এটা মুখস্থ রাখতে হবে। বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ কত? 3,36,000। 3,36,000। তো এটার মানে হলো 1 কেজি বরফ যদি আমরা নেই, 1 কেজি বরফের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াসে স্থির রাখি, 0 ডিগ্রি সেলসিয়াসে স্থির রেখে এই বরফ থেকে কি বানাবো? পানি। পানি বানাতে কত জুল তাপ প্রয়োগ করতে হবে? এই মাত্র 3,36,000। 3,36,000 জুল তাপ আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে 1 কেজি বরফ গলে কি হবে? পানি হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করে রাখো, দেখো যে আমরা এল এফ সমান পাইছি কি? কিউ বাই কিউ বাই এম। এম। তার মানে কিউ সমান কি লিখতে পারি আমরা? এলএফ ইন্টু এম। এম এল এফ লিখতে পারি না? হ্যাঁ। হ্যাঁ। জি স্যার। দেখো, আমরা যে গৃহীত তাপ আর বর্জিত তাপের ক্ষেত্রে যখন শিখছিলাম, তখন কিউ সমান লিখছিলাম কি? এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা। কিন্তু যখন সুপ্ত তাপ দিয়ে সূত্র বের করব, তখন তাপের পরিমাণের সূত্র হবে কি? কিউ সমান এম এম। এম এল এফ। এই বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখবা। যখন এই যে আপেক্ষিক সূত্র তাপ ব্যবহার করব না, তখন হবে এই সূত্র। আর যখন আপেক্ষিক সূত্র তাপ ব্যবহার করে অঙ্ক করতে হবে, তখন তাপের পরিমাণ বের করতে হবে, তখন তাপের পরিমাণ সমান সূত্র হবে কিউ সমান এম এল এফ। এমএলএফ। ওকে, এবার লেখো বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। দেখো, এই সংজ্ঞাটা আগের সংজ্ঞার সাথে মিলিয়ে লিখবো আমরা। আগের সংজ্ঞায় কি লিখছিলাম? আস্তে আস্তে পড়ো, একজনে পড়ো। আফরোজা পড়ো। আফরোজা নাই? আফরোজা না তাহলে প্রিয়ন্তী পড়ো। পড়ো, আস্তে আস্তে পড়ো, হ্যাঁ পড়ো। পড়ো না কেন? একজন পড়ো। আমি পড়ব। হ্যাঁ, একজন পড়া। হ্যাঁ, যার নেটওয়ার্ক ক্লিয়ার সে পড়ো। আরে, স্যার আমি পড়ব। পড়ো, নাফিসে পড়ো। 1 কেজি ভরের কোনো কঠিন বস্তুর তাপমাত্রাকে গলনাঙ্কে স্থির হ্যাঁ, রেখে। এবার এবার দাঁড়াও, এই দাঁড়াও, ধুট, তোমার আস্তে আস্তে।
ওই একই সংজ্ঞা এবার চেঞ্জ হবে, শুধু এই যে কঠিনের জায়গায় হবে তরল, আর গলনাঙ্কের জায়গায় হবে স্ফুটনাঙ্ক। জায়গা হবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, তাহলে লেখো যে কি জানি, নাফিস আবার বলো দেখি। 1 কেজি ভরের কোনো তরলের তাপমাত্রা স্ফুটনাঙ্কে স্থির রেখে হ্যাঁ, 1 কেজি ভরের, দাঁড়াও, 1 কেজি ভরের, থেকে বাষ্পে হ্যাঁ হ্যাঁ, 1 কেজি ভরের কোনো তরলের তাপমাত্রা স্ফুটনাঙ্কে স্থির রেখে তরল থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বলে। হ্যাঁ, প্রথম প্রথম থেকে তুমি যে পর্যন্ত লিখতে পারছো ওইটাই বলো। স্যার লিখতে পারি নাই স্যার, ঠিক আছে পারছি। হ্যাঁ, 1 কেজি ভরের কোনো তরল পদার্থকে, 1 কেজি ভরের কোনো তরল পদার্থের তাপমাত্রাকে, 1 কেজি ভরের কোনো তরল পদার্থের তাপমাত্রাকে স্ফুটনাঙ্কে স্থির রেখে তরল থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বলে। দেখো, তাহলে আমরা লেখো, মনে করি এম কেজি ভরের কোনো তরল পদার্থকে স্ফুটনাঙ্কে স্থির রেখে বাষ্পে পরিণত করতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়। শ্রুতি পড়ো, কি লিখছো? আচ্ছা, আমি আবার বলছি, মনে করি এম কেজি ভরের কোনো তরল পদার্থের তাপমাত্রাকে স্ফুটনাঙ্কে স্থির রেখে বাষ্পে পরিণত করতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়। লিখেছো? জি স্যার। তাহলে ওই বস্তুর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ লেখো। তাহলে ওই বস্তুর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এল ভি, এল লিখে ভি লিখবা। এল ভি সমান কি হবে? স্যার এক্ষেত্রেও কিউ বাই এম হবে। হ্যাঁ, কিউ বাই এম। যদি আমরা ঐকিক করি, অন্য জায়গায় ঐকিক করে নিয়ে আসবো। এম কেজির জন্য প্রয়োজন হলো কিউ, অতএব 1 কেজির জন্য প্রয়োজন কি? কিউ বাই এম। আর 1 কেজির জন্য যে পরিমাণ প্রয়োজন তাকেই তো আমরা বলি কি? আপেক্ষিক সুপ্ততাপ, যেটাকে প্রকাশ করি এলবি দ্বারা। এই জন্য আমরা লিখছি এটা সমান এটা। বুঝতে পারছো? তাহলে এবার এককটা লেখো। তেও তো হবে, হুম, জুল পার কেজি হবে। হ্যাঁ, আস্তে। আয়শা কথা বলো না কেন? আয়শা আফরোজা, তাপের পরিমাণ একক হলো জুল, আর ভরের একক কি? কেজি। জুল পার
কেজি। দেখো যে যে এই পর্যন্ত বুঝছো একটা হাত তোলো কষ্ট করে। কথা হ্যাঁ, জি স্যার। বুঝছো? জি স্যার। এই শ্রুতি লিখতে পারছো? এবার লেখো পানির পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ এই যে এটা 2268000 2268000 জুল পার কেজি বলতে বোঝায়। আমি যা বলি তাই লিখবা। 2268000 জুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি ভরের পানিকে 1 কেজি ভরের পানিকে স্ফুটনাঙ্কে স্থির রেখে হ্যাঁ পানির তাপমাত্রাকে স্ফুটনাঙ্কে স্থির রেখে তো স্ফুটনাঙ্ক লিখে এই ব্র্যাকেটে এই যেরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 100°C লেখো। তো পানির স্ফুটনাঙ্ক মানে কত ডিগ্রি? 100°। ব্র্যাকেটে লেখা 100°। তাহলে দেখো আমি আবার বলতেছি, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2268000 জুল পার কেজি বলতে বোঝায় পানির তাপমাত্রাকে স্ফুটনাঙ্কে আর ব্র্যাকেটে কত 100°C স্ফুটনাঙ্কে স্থির রেখে বাষ্পে পরিণত করতে কত জুল তাপের প্রয়োজন? হ্যাঁ জুল পার কেজি হবে। এবার আয়সা পড়ো কি লিখছো? পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000 জুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি ভরের পানির তাপমাত্রাকে স্ফুটনাঙ্কে স্থির রেখে বাষ্পে পরিণত করতে 22,68,000 জুল তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, যে যে বুঝতে পারছো বিষয়টা হাত তোলো। লিখেছো? বুঝেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে লেখো, খেয়াল করো কি বললাম, এল বি সমান আমরা এটা কি লিখলাম দেখো সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কিউ সমান কি লিখতে পারি? এম এল বি। তাহলে দেখো এটাও তাপের পরিমাণ নির্ণয়ের আরেকটা সূত্র। যখন আমরা বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ ব্যবহার করব তখন শুধু এম আর এল বি গুণ হবে, আর যখন আমরা নর্মাল আপেক্ষিক সূত্র তাপ নিব তখন এইটা হবে সূত্র। তাপের পরিমাণ নির্ণয়ের সূত্র তাহলে কয়টা? 3টা। একটা হলো তোমার এইভাবে, আর একটা হলো এইভাবে, আর একটা হলো এল এফ দ্বারা, তাই না? আচ্ছা এখন দেখো এই যে পানির আর বরফের দুইটা মান আমরা কি বলতে কি বোঝায় ব্যবহার করলাম, ওই দুইটা মান কিন্তু মুখস্থ করে ফেলবা। পরীক্ষার হলে ওই দুইটা মান দেওয়া না থাকতে পারে, মান দেওয়া না থাকলেও আমাদের জানা মান হিসেবে ওই দুইটা মান কি করতে হবে? ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা আর এই যে এই যে বেশি কথা যদি বুঝতে চাও, এই যে এখানে একদম ভেঙে ভেঙে এই যে বলে দেওয়া আছে, বুঝছো? তোমরা তাহলে এটুকু পড়ে নিবা, এই যে গলনের আপেক্ষিক সূত্র তাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ, এগুলা পারবা? আচ্ছা আচ্ছা এখন আমরা শিখবো, দেখো এই সূত্রটা প্রয়োগ করব আমরা।
আমি যেভাবে অঙ্কন করি তোমরা সেভাবে দেখো। দেখো এই যে এখানে আমি 2 কেজি বরফ নিলাম। কয় কেজি বরফ? 2 কেজি। 2 কেজি। দেখো এই তোমরা এক লাইনে লিখবে, আমার তো জায়গা হবে না, দেখো নিচের লাইন লিখবো, আগে দেখে নাও। তোমরা এক লাইনে লিখবা এই বরফের তাপমাত্রা আছে -5 ডিগ্রি সেলসিয়াস। কত আছে? 5 ডিগ্রি। কি হ্যাঁ, এখন যদি তাপ আমি বাড়াই তাহলে এই বরফের তাপমাত্রা আস্তে আস্তে কি হবে? বাড়বে। বেড়ে কত হবে? -5 পরে কত হবে বলো তো দেখি, দেবপ্রিয়া বলো। 0 -5 ঠিক পরে কত হবে? -4 ডিগ্রি। -4 -4 -3 -2 -1, তারপরে কত হবে? 0। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের তখনও কিন্তু সে কি থাকবে? বরফ থাকবে। এরপরে আমি তাপ দিলাম, এখন কি হবে? পানিতে পরিণত শুরু করবে। এখন সম্পূর্ণ বরফ যখন গলে যাবে, পানি হয়ে যাবে, তখনও তাপমাত্রা কত থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। দেখো এই ঘটনাটা বুঝছো নাকি? -5 থেকে আগে 0 ডিগ্রি বরফে আসলো, 0 ডিগ্রি বরফে এসে বরফটা কি হয়ে গেছে? গলতে শুরু করছে। এখানে আসার পরে কিন্তু গলতে শুরু করছে, এখানে আর তাপমাত্রা কি হবে না? বাড়বে না। তাপমাত্রা 0 ডিগ্রি আছে, কিন্তু বরফ কি হয়ে যাবে? বরফ পানি হয়ে যাবে, গলে কি হয়ে যাবে? পানি। তাহলে 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি পানি হয়েছে। এরপরে পানিতে আমি আরও তাপ প্রয়োগ করলাম, এখন পানির তাপমাত্রা আস্তে আস্তে কি হবে? বাড়বে। বাড়তে বাড়তে মনে করো 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। এখনো কিন্তু কি পানি আছে। যখন যখন 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলো, তখন পানির তাপমাত্রা, তখন পানি আস্তে আস্তে কি হবে? বাষ্প হয়ে যাবে। কিন্তু তাপমাত্রা কিন্তু কত থাকবে? 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে তোমরা এই যে আমি ছকটা দুই দুই লাইনে লিখলাম, তোমরা খাতার মধ্যে এক লাইনে লিখবা। লেখো। এই ছবিটা উঠাও। বিদ্রোহ করছে। হ্যাঁ করবে। ওঠানো শেষ হলে আমাকে একটু বলো। স্টুডেন্টের জন্য কুইজের এসএমএস যত আছে ক্লাস হবে না, কালকে থেকে যথারীতি ক্লাস হবে। লেখা শেষ? আচ্ছা, এখন দেখো, এবার মিলাও এই যে কয়টা স্টেপ দেখো। প্রশ্নটা একটা খাতায় লিখে নাও, প্রশ্নটা লেখো আগে খাতায়। লেখো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে, প্রশ্নটা একটু লিখে নাও স্টার চিহ্ন দেওয়া, উপরে লিখলেও হবে নিচে লিখলেও হবে। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে, বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো। দেখছো? আচ্ছা
আচ্ছা এখন দেখো বরফ হবে কি বাষ্প, কিন্তু লাভ দিয়ে কি হতে পারবে? লাভ দিয়ে হতে পারবে না। কয়েকটা পথ, কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে। কি স্টেপ? -0.5 ডিগ্রি সেলসিয়াসের বরফ কত ডিগ্রি বরফে আসবে? 0 ডিগ্রি বরফ। এই যে তাহলে এটা হলো প্রথম স্টেপ। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে যে 0 ডিগ্রি বরফে আসলো, এখানে তার কতটুকু তাপ প্রয়োগ করতে হলো বা কতটুকু তাপ অর্জন করতে হলো, সেইটার পরিমাণ আমরা কিভাবে লিখবো? কি বলতে পারবা? এম এস ডেল থিটা। এই যে আমার তো জায়গা নাই দেখে উপরে লিখলাম, অথবা তোমরা এইভাবে লেখো। এই ক্ষেত্রে তাপের পরিমাণ Q1 সমান এম এস ডেল থিটা। এর মানে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে আসতে। লিখছো? এরপর দেখো 0 ডিগ্রি বরফ কি হবে? 0 ডিগ্রির পানি। এইখানে দেখো তাপমাত্রা, বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা কি হয় নাই? তাহলে এটা হলো দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপে তাপের পরিমাণ কিভাবে নির্ণয় করবো আমরা? Q2 সমান, হ্যাঁ, mLF হবে। কারণ এখানে দেখো বরফ থেকে পানি হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কি হয় নাই? তাপমাত্রার পরিবর্তন হয় না। তো যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে যায়, সেখানে কতটুকু তাপ লাগলো সেটা কি দিয়ে নির্ণয়, কোন সূত্র দিয়ে নির্ণয় করতে হয়? ওই mLF সূত্র দিয়ে। আচ্ছা এবার 0 ডিগ্রি পানি কততে পৌঁছাবে? 100 ডিগ্রি পানি। তাহলে এক্ষেত্রে দেখো তাপমাত্রা পরিবর্তন ঘটছে, যে আগে ছিল 0 ডিগ্রি, এখন এক্ষেত্রে কত? 100 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কতটুকু তাপ লাগলো আমার? হ্যাঁ, সেই সূত্রটা হবে Q3 সমান এম এস ডেল থিটা। লিখছো? আচ্ছা এরপরে দেখো এই যে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়েছে? বাষ্প। এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে? হয় নাই, কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ছিল তরল পানি, হয়ে গেছে কি? বাষ্প। তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা হবে Q4, তাই না? ml mlb হবে। দেখো সূত্রটা আশা করি সবাই বুঝছো। এবার আমরা ডাইরেক্ট হিসাবটা করব। তো লেখো, প্রথমে লেখো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে, তাপমাত্রার দেখো 2 কেজি বরফকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে প্রয়োজনীয় তাপ Q1 সমান এম-এস ডেল থিটা। এম এর মান বসাও 2, এস এর মান আমাদের জানা আছে কত? 2100 না? তাপমাত্রা পার্থক্য দেখো লিখলাম 5। যে যে না বুঝছো শব্দ করো। একটু দেখিয়ে দিই তাপমাত্রা পার্থক্য কি। আগে ছিল -5 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়ে গেছে কি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিয়োগ করতে হবে কোথা থেকে? 0 থেকে বিয়োগ করতে হবে না? হ্যাঁ, 0 মাইনাস -5, তাহলে হয়ে যাবে 0 ডিগ্রি প্লাস 5 সমান কত? 5। হ্যাঁ, এই জন্য আমরা এই যে এখানে লিখেছি 5 × 2100, আর ডেল থিটার পরিবর্তে কি লিখছি? 5। ঠিক আছে, কেউ গুণফল লিখলেও লিখতে পারো, না লিখলে এইভাবেই থাক। গুণফল করো দিয়ে কত হয়?
করে ফেলো। 21,000 21,000 তো এখানে আছে দেখা যায়। ও আচ্ছা, 2,100 আর 10 গুণ ও আচ্ছা, বুঝতে পারছি, দেখলাম। তাহলে লেখো 21,000, 21,000 জুল। যার যার 21,000 জুল হয়েছে হাত তুলো। আচ্ছা, এবার লেখো 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে। লেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q2 সমান mLF। m এর মান 2, LF এর মান আমাদের জানা আছে, কত জানি? 3,36,000 336,000। একটু দ্রুত লেখো। ওকে, ভেরি গুড, কারণ এটা রেকর্ডিং এর টাইমে শেষ করতে হবে। আচ্ছা, ওকে। এরপরে লেখো, হ্যাঁ, এরপরে কি হবে? এবার পানি হয়ে গেল, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q3 সমান m এর মান 2। m এর মান এখন 2ই হবে, কারণ বরফগুলো পানি হয়ে গেছে, তাই না? তো বরফ 2 কেজি বরফ ছাড়া 2 কেজি পানি হবে, তাই না? পরিবর্তন হবে না। আর এস এর মান কত হবে সে বলো, এই তিথি সাহা বলো, এস এর মান কত হবে এখন? তিথি সাহা নাই না, তাহলে মিথিলা বলো, এস এর মান কত হবে এখন? 4200 4200, কারণ এখন তো আর পানি নাই, জল হয়ে গেছে, তাই না? জলের আপেক্ষিক তাপ কত? 4,200 4200। 42,000 লিখছি কেন? আর তাপমাত্রা পার্থক্য কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 0, তাই না? তার মানে 100। এবার লেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q4 সমান কত? ml v। কারণ দেখো এক্ষেত্রে তাপ পানি হয়ে গেছে বাষ্প, পানি হয়ে গেছে কি বাষ্প, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই, এখানে mlv সূত্র হয়েছে। m এর মান কত? 2, l এর মান কত? 2268000। গুণ করে ফেলো। লিখছো? লেখার পরে এখন ওই যে আমরা -5 যেটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর লিখে নিবা। অতএব -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4।
যোগ করে যা হয় আমাকে বললো। কত হয় ফলাফলটা আমাকে কেউ জানাও। 60,69,000। দেখো 60,69,000 যদি কারো না আসে, সে একটু শব্দ করো। হয়েছে? যার যার হয়েছে সে হাত তোলো। এইটা হলো এই চ্যাপ্টারের শেষ লজিক সূত্র আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি কি পারছো হাত তুলো। আচ্ছা, নাফিসা, শ্রুতি, রথি পারো নাই? আচ্ছা, আমি যে একটা অঙ্ক দিয়ে দিলাম, এটা তোমাদের বাড়ির কাজ। একটা না দুইটা অঙ্ক আছে এখানে। বেরো, তিনটে অঙ্ক আছে, তিনটাই দিয়ে দিই, শিখে ফেলো। কি বলো? আচ্ছা, এর মধ্যে লাস্টের অঙ্কটা সেটা অবশ্যই করবা। তিনটে অঙ্ক দিয়ে দিলাম। তাহলে বাড়ির কাজ লেখো যে এই যে শীটের তিনটা অঙ্ক। সামনে তো তিনটা বিজ্ঞান বই মিলে একটা বিজ্ঞান বই করব, কি যে করবো আল্লাহ। এই একটার এই অবস্থা, তিনটা মিলে একটা করলে তো আরো তার পড়া লাগবো না আর। বাহ, সায়েন্স পড়ার পোলাপানের বেসিক একবার দুর্বল করে দিব। আচ্ছা, এটা আমার ওই তোমাদের গ্রুপ পাই না এখনো, লেখা আছে অ্যাড স্টোরি, আমি দিয়ে দিব। হ্যাঁ, ওইখানে মনে করো যে এ, দেখো 10.6, 10.7 এরকম টাইপের অঙ্ক আছে। হ্যাঁ, তো তোমরা 10 দশমিক, দেখে আরেকবার চান্স নিয়ে দেখে আসে কিনা। আসছে, হ্যাঁ, এই দেখো দিয়েছি। গেছে নাকি? 10.6, হ্যাঁ 10.6, 7, 8 তিনটা অঙ্ক আছে। হ্যাঁ, তিনটা করতে পারলে ভালো, তিনটা না করলে অন্তত শেষের অঙ্কটা অবশ্যই করবা। শেষের অঙ্কটাই আমরা এখন করছি, মানে 10.8 অঙ্কটা অবশ্যই করবা। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে একটু এটা পড়াটা এখানে বড় আছে, কালকে এই পড়াটা পড়ো, পরশু দিন 11টা 15 ক্লাস হবে সকালে। ঠিক আছে? আর এখানে যদি, হ্যাঁ, এখানে যদি কেউ না